এখানে এমনভাবে ট্যাঙ্কটা ঢালু সিস্টেম করে করতে হবে, মাছের ট্যাঙ্কের সমস্ত ময়লা একটা গর্তে এসে পড়ে, যাতে করে ময়লাটা ট্যাঙ্ক থেকে তুলতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, কারণ আসলে এই যে আপনারা দেখতেছেন যে আমি অ্যাকুয়াপনিক্সের বাগানটা করতেছি। তো আমি কিন্তু অ্যাকুয়াপনিক্সের বাগানটা করতেছি যে অনেক দিন যাবত। তো আমার মোটামুটি একটা আউট নলেজ হয়েছে যে কিভাবে অ্যাকুয়াপনিক্স বাগান করতে হয়। তো আমি করতেছি, আপনারা অনেকেই কিন্তু জানতে চাইতেছেন, এক একজন এক এক ধরনের কমেন্ট করেন। তো আসলে কমেন্ট করার পর এখন আমি বুঝতে পারলাম যে আসলে আপনাদের কমেন্টের উত্তরটা একটা ভিডিওর আকারে দেওয়া দরকার, যেটা কিনা সবাই দেখতে পারে, তাহলে কিন্তু তারাও কমেন্টের উত্তরটা জেনে গেল। তো সেই জন্য আমি আপনাদের কিছু কমেন্ট এখানে রাখছি, নিয়ে রাখছি, কারণ আমি দেখলাম যে এই কমেন্টগুলা একটু গুরুত্বপূর্ণ কমেন্ট। তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে 5টা কমেন্টের উত্তর দিব। হ্যাঁ, তো আপনারা যদি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারাও কমেন্টের উত্তরগুলো পেয়ে গেলেন। হ্যাঁ, তো নরসিংদী থেকে মিলন ভাই কমেন্ট করছেন যে মাছের ট্যাঙ্ক কিভাবে তৈরি করছেন। হ্যাঁ, তো আসলে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তো সেই কারণে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে নিয়ে আসা। দেখেন, মাছের ট্যাঙ্ক করার ক্ষেত্রে অনেক ধরনের সিস্টেমে করা যায়। কেউ যদি চায় যে পানির ট্যাঙ্ক দিয়ে মাছ চাষ করবে 1000 বা 2000, তাও করতে পারবে। এবং কি আমার মতন যারা আছে যে উঠোনের মধ্যে গর্ত করলাম, গর্ত করে একটা ট্যাঙ্ক তৈরি করলাম, তো সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে যে তার বাজেটের উপরে সে কি ধরনের বাজেট করতে চায়। হ্যাঁ, একটু বড় সড়ো করতে চায় নাকি ছোট পরিসরে করতে চায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে আমি আমার যে ট্যাঙ্কটা, প্রথমে আমার উঠানে আমি একটা গর্ত করে নিয়েছি। গর্ত করার পর ওখানে আমি পলিথিন কাগজ দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি চারিদিকে একটা ইট দিয়ে একটা বেড়ার মতন দিয়ে দিয়েছি। কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে বৃষ্টির ওভার পানিটা যখন আউট করা হবে তখন যাতে আমার ওভার পানিটা আউট করার জন্য আমি একটা পাইপ দিতে পারি, এবং কি একটু উঁচা থাকলো। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু আমি ইট দিয়ে বেড়িটা দিয়ে দিয়েছি। কেউ চাইলে ইট না দিয়ে ডাইরেক্ট সিমেন্ট দিয়েও করতে পারে। আর আরেকটা বিষয়, যখন মাছের ট্যাঙ্কটা তৈরি করা হয় তখন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে, কেননা এখানে এমনভাবে ট্যাঙ্কটা ঢালু সিস্টেম করে করতে হবে যাতে আপনার মাছের ট্যাঙ্কের সমস্ত ময়লা একটা গর্তে এসে পড়ে, এবং কি ওই সাবমার্সেবল ওয়াটার পাম্প হোক অথবা নর্মাল ওয়াটার পাম্প হোক, যাতে করে ময়লাটা ট্যাঙ্ক থেকে তুলতে পারে। সমস্ত ট্যাঙ্কের ময়লাটা একসাথে এক জায়গায় জমা হলে ময়লাটা তুলতে পারে, তাহলে কিন্তু আপনার মাছের ট্যাঙ্কে আর ময়লা রইল না। তো সেক্ষেত্রে কিন্তু ট্যাঙ্কটা একটু ভালো করে করতে হবে। তো 2 নম্বর কোশ্চেনটা করছে আল মামুন। সে জানতে চাইছে যে বেডগুলো এবং সাইফন কিভাবে করব। তো আসলে এই যে আমার সামনে যে বেডটা দেখতেছেন, হ্যাঁ, এই বেডটা কিন্তু আমার বাড়ির যে পুরনো কাঠ ছিল ওই কাঠ দিয়ে আমি চারিদিকে তার কাটা দিয়ে কাঠ দিয়ে একটা ফ্রেমের মতো করে নিয়েছি। হ্যাঁ, নিচে কিন্তু কোনো কিছু দেই নেই, কারণ আমার যে ট্যাঙ্ক থেকে যেই মাটিগুলা উঠছে ওই মাটিগুলা বস্তায় রেখে নিচে বস্তাগুলা দিছি। তো আমি জাস্ট ফ্রেমটা উপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এখানে আমি পলিথিন কাগজটা দিয়ে সমান করে নিয়েছি। তারপরে আমি ইটের খোয়াগুলো দিয়ে এক সাইড দিয়ে 4 ইঞ্চি পাইপ, অন্য সাইড দিয়ে পাইপটা, এই পাইপটার বান্ধবে পানিটা এসে পড়ে, এবং কি এখান থেকে ফিল্টারিং হয়ে ওই পাইপটা দিয়ে আবার মাছের ট্যাঙ্কে চলে যায়। তো সেক্ষেত্রে এই সাইফন সিস্টেমটা এইভাবে করা হয়। এক সাইড দিয়ে পানিটা পড়লো, অপর সাইড দিয়ে ফিল্টার হয়ে বের হয়ে গেল, আর এই ইটের খোয়ার মধ্যে গাছগাছালি থাকে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু বেডগুলা তৈরি করা হয়। তো সেক্ষেত্রে বেডগুলা তৈরির ক্ষেত্রে আমার এই বেডটা আছে 3 ফিটের মতো হবে, আরো এমনিতে 1.5 ফিট বা 2 ফিটের কাছাকাছি। তো এরকম আমার কাছে কাঠের যেই সাইজ অনুযায়ী ছিল, তো সেই কারণে আমি এরকম ভাবে করে দিয়েছি। 3 নাম্বার কোশ্চেনটা করছে যে ইটের খোয়া কত বড় রাখলে ভালো হবে। তো এই যে দেখেন আমার হাতে যে ইটের খোয়াটা, এই খোয়াটা কিন্তু নর্মালি বিল্ডিং এর ঢালাইয়ের ক্ষেত্রে যেই 3-4 সাইজের যেই খোয়াটা, এই খোয়াটাই একটু বেস্ট। বা এর চেয়ে একটু ছোট হলেও কোনো সমস্যা নাই, কিন্তু এর চেয়ে বড় যেমন না হয়। হ্যাঁ, তো 3-4 হইলেই হয়। তো এই সাইজের খোয়াটাই কিন্তু দিতে হবে। হ্যাঁ,
আর আপনার এই খোয়াটার উপরে একটু ছোট সাইজের খোয়া থাকলে ভালো হয়, অথবা কোকোপিট দিলে কিন্তু আরো একটু ভালো হয়, কারণ কোকোপিটটা তো আর ফিল্টারিং হয়ে যাবে না, তো কোকোপিটও দেওয়া যায়। আর 4 নাম্বার কমেন্টটা করেছেন যিনি হচ্ছেন আল আমিন ভাই। উনি জানতে চাইছে যে কোন ধরনের মাছ চাষ করা যায়, আসলে কোন মাছ চাষে লাভবান হওয়া সম্ভব। তো আসলে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ অনেকেই কিন্তু চাষ শুরু করে, কিন্তু আসলে কোন ধরনের মাছ দিয়ে চাষ করা সম্ভব, লাভটা একটু বেশি হয় বা কোনো প্রকার ঝামেলা হয় না, তো সেই বিষয়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা দেখেন, আমার এখানে আমি রুই মাছ চাষ করছি, তারপরে তেলাপিয়া মাছ চাষ করছি, তারপরে সরপুঁটি মাছ যেটাকে বলে ওইটা চাষ করছি। এখন বর্তমানে ভিয়েতনামি কই মাছ আছে, আর ভিয়েতনামি কই মাছের সাথে অল্প কিছু তেলাপিয়া মাছও আছে। আমি চিন্তা ভাবনা করছি যে পরবর্তীতে আমি মাগুর মাছটা চাষ করব, কারণ মাগুর মাছটাও মোটামুটি অ্যাকুয়াপনিক্সে ভালো হয়। তো আপনি সব ধরনের মাছ চাষ করতে পারবেন, শুধু চিংড়ি মাছটা বাদে, কারণ অনেক প্রকারের মাছ চাষ করা যায় যদি আপনি অক্সিজেন দেন। আর যদি অক্সিজেন না দিতে চান, যে না আমি বাড়তি অক্সিজেন দিলাম না বা ঝামেলায় গেলাম না, তখন কিন্তু আপনারা যেমন ভিয়েতনামি কই মাছ, মাগুর মাছ, এই অল্প কিছু দিলে তেলাপিয়া মাছ, তেলাপিয়া সংখ্যায় কম দিলেও সমস্যা নেই। তো আমার এখানে আমি অনেকটি মোটর শেষ করছি, যেমন 3-4টা মোটর আমার নষ্ট হয়েছে, এটা 5 নাম্বারটা চলতেছে, তবে এটার পারফরমেন্স ভালো। যেমন প্রথমে কিন্তু আমি সাবমার্সেবল ওয়াটার পাম্প দিতাম। অক্সিজেন ছাড়া এই 3 ধরনের মাছ চাষ করা যায়, আর অক্সিজেন দিলে মোটামুটি অনেক ধরনের মাছ চাষ করা যায়। আর গ্রোথের বিষয়, আপনি যত বেশি খাবার খাওয়াবেন, দিনে 2 বার পারেন, 4 বার পারেন, অথবা 5 বার পারেন, যত বেশি খাবার খাওয়াবেন আস্তে আস্তে ততই কিন্তু মাছ গ্রোথ হবে। কারণ এখানে কিন্তু আপনার দেওয়া ফিড ছাড়া অন্য কোনো অর্গানিক খাবার তৈরি হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার খাবারটা যত্ন করে খাওয়ালে মোটামুটি সব ধরনের মাছ চাষ করা সম্ভব। তো সর্বশেষ 5 নাম্বার যেই ব্যক্তি কোশ্চেনটা করছে, এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকুয়াপনিক্স বাগানের ক্ষেত্রে। তো উনি জানতে চাইছেন যে পানির মোটর কত টাকা এবং কি কোথায় পাওয়া যায়। আসলে এই প্রশ্নটা আমাকে অনেকেই কমেন্ট করছে। আমি যখন অনলাইন থেকে নিয়ে আসি তখন আমার 3000 টাকার মতন খরচ গেছে। তো এই মোটরটা যদি ঢাকা থেকে কেউ নিয়ে আসে তখন কিন্তু 2500 টাকার মধ্যে আসবে। আর এটা কোথায় পাওয়া যাবে, যেমন দারাজের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে একেবারে ইজি পাওয়া যাবে, এবং আপনারা চাইলে ঢাকা থেকে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো এই মোটরটা একেবারে কষ্টসাধ্য কিছু না যে পাওয়া যাবে না, এমন না, পাওয়া যাবে ঢাকাতে অথবা অনলাইন দারাজে, একেবারে ইজিভাবে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা যদি আসলে মনে করেন যে এই কমেন্ট পর্বগুলা করলে আপনাদের উপকৃত হবে, তাহলে কিন্তু আমাকে জানাবেন, পরবর্তীতে আপনারা কমেন্টও করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। তো আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অন করে দিবেন, তাহলে আমার সব ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং কি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যদি আপনারা এরকম কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন। হ্যাঁ, তো আজকের মতো বিদায় নিলাম, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।